সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন, আমার ডান পাশে রয়েছেন জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। সর্বডানে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। এবং আমার বাম পাশে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকে আমাদের আলোচনার বিষয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ভোট এবং এই যে দল বদলের রাজনীতিতে নতুন করে মেরুকরণ, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আলোচনার শুরুটা করব জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে দিয়ে। এই যে আজকে আমরা দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি আজকে ব্যস্ত সময় পার করেছেন, তার তৃতীয় দিনের কর্মসূচি শেষ করেছেন। আমরা দেখেছি তার এই দেশে প্রত্যাবর্তনকে ঘিরে নানা ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, এক ধরনের চ্যালেঞ্জ ছিল, আর যেই চ্যালেঞ্জটা বিএনপি অনেক ক্ষেত্রেই বেশ ভালোভাবে মোকাবিলা করেছে। আপনি তো উত্তরা রাজনীতিবিদ, সেই সাথে গুরুত্বপূর্ণ একটা অংশেও দায়িত্ব পালন করেছেন। আসলে কি ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম। তো আসলে আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন, আপনি জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2008 11ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে যখন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন, তখন কিন্তু আসলে ওনার যাওয়াটা খুবই আমাদের জন্য সুখকর ছিল না। তারপরে যেতে হয়েছে, ছিলেন তিনি 17 বছর 3 মাস 8 দিন পরে বাংলাদেশে যখন আসবেন, প্রত্যাবর্তন করবেন 25শে ডিসেম্বর। স্বাভাবিক কারণেই এই ব্যাপারটা নিয়ে আমাদের সবারই, বাংলাদেশের প্রতিটা মানুষের বিভিন্ন রকম উৎকণ্ঠা ছিল, এবং উনি যে আসতে একটু সময় নিচ্ছেন বা কেন নিচ্ছেন, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল। তো যাই হোক, সমস্ত জল্পনা কল্পনা শেষ করে আমাদের নেতা, প্রিয় নেতা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, এবং তার প্রত্যাবর্তনটা কি হয়েছে, কতটুকু হয়েছে, সেটা এই দেশের মানুষ বিচার করবে। তো আমরা মনে করি এই যে আমাদের নেতা এসেছেন, এই সারা দেশের মানুষ যেভাবে ওনাকে বরণ করে নিয়েছেন, আমি মনে করি দীর্ঘদিন তিনি বাংলাদেশে না থেকেও বাংলাদেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। তা বিশেষ করে তারেক রহমানের উপর এবং জিয়াপুরের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় নির্যাতিতদের পক্ষে থাকে। তারপরে আমাদের এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে যেমন তারেক রহমান সাহেব দেশের জন্য যা করছেন, সব কিছু মিলিয়ে দেশের মানুষের যে ভালোবাসার যে জায়গাটা হয়েছে তারেক রহমানের উপর, সেটার প্রতিফলন কিন্তু আমাদের 25শে ডিসেম্বর হয়েছে। 25শে ডিসেম্বর তিনি আসবেন শুনে অনেক আগে থেকে মানুষের যে পূর্ব প্রস্তুতি ছিল, এটা আপনি বলতে পারেন যে আমাদের সাংগঠনিক যে দক্ষতা আছে, সাংগঠনিক যে যোগ্যতা আছে, বিএনপি একটি বড় দল, স্বাভাবিক কারণে সেখানে আমাদের সাংগঠনিক অনেক সক্ষমতা আছে। আমরা কিন্তু সেই সাংগঠনিক সক্ষমতা দিয়ে কিন্তু আমরা এখানে নেতাকর্মীদেরকে জড়ো করিনি। এটা কিন্তু মানুষ স্বপরিণত হয়ে তার ভালোবাসা বা তার শ্রদ্ধার জায়গাটা, এবং মানুষ যে দীর্ঘদিন তারেক রহমানকে দেখেন না, সশরীরে তার একটু বক্তব্য শুনবেন বা তার ছবিটা সশরীরে দেখবেন, সেই কারণে কিন্তু মানুষের সেই উচ্ছ্বাসটা আরও বেশি ছিল। তো এয়ারপোর্ট থেকে আমরা যদি বলি যে 300 ফিটে যেখানে আমরা স্টেজ করেছি, এবং সেখান থেকে যে এবার কেয়ার থেকে রাত্রে বাসা, এই প্রতিটা জায়গায় মানুষের যে আমরা আবেগ দেখেছি তারেক রহমানের উপরে, সেই আবেগটা আসলে যে না দেখেছে সেটা ভাষায় প্রমাণ করতে পারবে না। তা আমরা মনে করি যে গত 50 বছরে বাংলাদেশের ইতিহাসে যা হয়নি, আগামী 50 বছরে যা হবে না, সেটা কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তারেক রহমান সেটা প্রমাণ করেছে, বা তারেক রহমানকে বাংলাদেশের মানুষ সেটা দেখিয়েছে। তো আপনি যে উৎকণ্ঠার কথা বলেছিলেন, সেটা স্বাভাবিক কারণে যে এত বড় প্রোগ্রাম যদি একটা হয়, তা স্বাভাবিক কারণে মানুষ মনে করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা তাদের সিকিউরিটির ব্যাপারটা কি করবেন। সেটা আমাদের কাছে মানুষ বিভিন্ন প্রশ্ন করেছে যে বর্তমান সরকার কি তারেক রহমান সিকিউরিটি দেওয়ার মতো প্রস্তুতি আছে। তা আমি ব্যক্তিগতভাবে সেটা সব জায়গায় একটা কথাই বলেছি যে দেখেন, একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রথমত যে কোনো নাগরিকই রাষ্ট্র থেকে, সরকার থেকে তার সিকিউরিটির ব্যাপারটা এনশিওর করবে। আর তারেক রহমান সেটা তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ মনে করে আগামী দিনের
সরকার প্রধান। তো সেই ক্ষেত্রে সেখানে তার সিকিউরিটির ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন, সেটাই স্বাভাবিক এবং সেটা কিন্তু দেখেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যে ব্যবস্থাটা নিয়েছে সেটাতে আমরা খুশি এবং দেশের জনগণও খুশি হয়েছে। এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে কোনো রকম টু শব্দটা পর্যন্ত হয় না। আপনারা জানেন যে দেশে যখন একটি ছোট্ট প্রোগ্রাম হয় বা আমাদের লোকাল নেতৃবৃন্দ যে সমস্ত প্রোগ্রাম করে, সেখানে অনেক কিছু হয়ে যায়। সেখানে পরিবেশ দূষণ কিংবা গাছপালা নষ্ট হয় এটা নিয়েও তো এক ধরনের আলোচনা ছিল শেষ পর্যায়ে, যদিও আপনারা কভার করার চেষ্টা করেছেন। কিন্তু আলহামদুলিল্লাহ সেটা বলি সেরকম কিছু হয় না। তো দেখেন, এত বড় একটা প্রোগ্রাম হলে স্বাভাবিক কারণে মানুষ কিন্তু, যেহেতু আমি ঢাকা 18 আসনের একজন প্রার্থী এবং ওখানেই আমি রাজনীতিটা করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 2 দিন আগে থেকে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসেছে। সে 300 ফিটে যে রাস্তায় প্রোগ্রামটা হয়েছে, সেখানে মানুষ সেখানে আগে ঘুমিয়েছে, থাকছে। স্বাভাবিক কারণে এতগুলো মানুষ যখন এক জায়গায় আসে বা থাকে, তখন সেখানে কিন্তু পরিবেশ একটু নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়। এটা স্বাভাবিক। এটা যদি আমরা বলি না হবে না, হয় না, সেটা ঠিক হবে না। কিন্তু পরবর্তীতে সাথে সাথে আমাদের 25 তারিখে রাতেই কিন্তু আমাদের পার্টির থেকে নির্দেশনা আসছে যে আমাদের যে এখানে ময়লা আবর্জনার যে স্তূপ হয়েছে, সেগুলো যে কোনো হতে সরাতে হবে। আমাদের আমরা স্বপরিণত হয়ে সেই কাজগুলো করেছি। আমি নিজে সেখানে গিয়ে কাজ করেছি। আমার যে মহানগরী কনভেনর আমরুল হক সাহেব, সেখানে গিয়ে আমরা কাজ করেছি। আমরা সেখানে সিটি কর্পোরেশনের একটু সহযোগিতা নিয়েছি। গতকালকে সেটা আমাদের ছিল। এবং আপনি আজকে গিয়ে দেখেন যে 300 ফিটে যে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে, সেটা আপনি বোঝাই যাবে না। হ্যাঁ, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ, সেই গাছের জায়গাটা আমরা আজকে সেখানে গিয়েছি। আজকে সকাল থেকে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি। জি, আমরা আলোচনা করব। আমরা একটু আজাদ মজুমদার, আপনার কাছে আসতে চাই। এই যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এই যে সিকিউরিটির এক ধরনের অনিশ্চয়তার কথা অনেকে বলছিলেন, যদিও তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে সরকার যে নিরাপত্তা দিয়েছে, সেইখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে তিনি ধন্যবাদও জানিয়েছেন তারেক রহমান নিজে। এই যে সিকিউরিটি নিশ্চিত করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হয়েছে, বা আসলে তিনি তো এখন দেশে, তার এই নিরাপত্তা ঝুঁকিকে কেন্দ্র করে আপনাদের সামনের দিনগুলোকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত ওনার আগমনকে কেন্দ্র করে যে জনসমাগমটা হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসেই অন্যতম বৃহত্তম একটা জনসমাগম। তো এত বড় মানুষের গ্যাদারিং যখন হয়, তখন আপনার নানা অঘটন ঘটার আশঙ্কা থাকে। আর এমনিতেই তো আমাদের দেশটা এখন নাজুক অবস্থায় আছে নির্বাচনের আগে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমাদের একটা পক্ষ চাচ্ছে যে নির্বাচনের আগে যাতে একটা ভীতির আবহ তৈরি হয়, মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায় বা ভোট সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলে। এগুলো কিন্তু এখন কিন্তু গোপনে হচ্ছে না, এগুলো অনেকটা প্রকাশ্যেই নির্বাচনের বিরোধিতা করছে একটা পক্ষ, চেষ্টা করছে যাতে মানুষ নির্বাচনে না যায়, ভোটে না যায়। তো এরকম একটা প্রেক্ষাপটে যখন এত মানুষের গ্যাদারিং হয়, স্বাভাবিক কারণেই নিরাপত্তার চ্যালেঞ্জটাই আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। তো এটা ধন্যবাদ আমাদের নিরাপত্তা কর্মীদেরকে। তারা এমনিতেই এই মুহূর্তে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের পুনর্গঠন প্রক্রিয়াটাও পুরোপুরি এখনও শেষ হয়নি, যদিও আমাদের এর মধ্যে জাতীয় নির্বাচন চলে এসেছে। তো তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল পরপর 2 সপ্তাহে, বা আপনি যদি দেখেন যে 7-8 দিনের ব্যবধানে 2টো বড় জমায়েত হয়েছে ঢাকায়। একটা আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, তার জানাজাকে ঘিরে দেশের মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে দেশের অনেক মানুষ এসেছে। তারপরে এটা আপনার জনাব তারেক রহমানের দেশে ফেরা, এবং জনাব তারেক রহমান যখন উনি দেশে ফিরেছেন, এই জমায়েতটা ঢাকায় হলেও আসলে সারা দেশ থেকে মানুষ এসেছে। মানুষ যখন সারা দেশ থেকে আসে, তখন বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে। তো এটা আমাদের জন্য খুব বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছে, তারাই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছে এবং সাকসেসফুলি সেটা ওভারকাম করেছে, আপনারা দেখেছেন। এবং আমরা বিএনপিকেও ধন্যবাদ দিতে চাই এই কারণে, সরকারের পক্ষ থেকে, কারণ তাদের একটা নিরাপত্তা দল ছিল যারা সার্বক্ষণিকভাবে সরকারের নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সমন্বয়টা রক্ষা করেছে। এই সমন্বয়টা যদি রক্ষা করা না যেত, তাহলে কিন্তু সমন্বয়হীনতার কারণেও কিছু কিছু দুর্ঘটনা ঘটতে পারত। তো সেটা হয়নি। বিএনপির একটা নিরাপত্তা দল ছিল, সেখানে তারা সরকারের যে নিরাপত্তা বাহিনীগুলো ছিল তাদেরকে তাদের কর্মপরিকল্পনার কথা, তাদের যে জনসমাগমগুলো কিভাবে হবে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যার ফলে নিরাপত্তা
সংশ্লিষ্ট আমাদের যে বাহিনীগুলো আছে তারা তাদের মতো করে পরিকল্পনা করতে পেরেছে এবং তারা এরকম সফলভাবে এই সমাবেশটা ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে জনসমাগমটা হয়েছে সেই জনসমাগমে বা জনসমাবেশে নিরাপত্তা দিতে পেরেছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে তারেক রহমান তার তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে হাদির কবর জিয়ারত করেছেন, জাতীয় পরিচয়পত্রের যেই প্রক্রিয়াগুলো ছিল সেগুলো সম্পন্ন করেছেন। এই যে নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে এসে তার এই ভোটার হওয়া, এটিকে কিভাবে দেখছেন? বা এই যে তারেক রহমান দেশে ফিরলেন, তার এই দেশে ফেরার মধ্য দিয়ে আসলে রাজনীতিতে কি ধরনের পরিবর্তন হতে পারে? উনি ওনার বক্তব্যে বলার চেষ্টা করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেটা কি ধরনের প্ল্যানকে ইঙ্গিত করেছেন? এর সাথে আপনার যে তরুণদের কথা বলে থাকেন, সেই তরুণদের কিভাবে সম্পৃক্ত করার কথা বলেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলি যে রাজনীতিতে কি প্রভাব পড়লো, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব যেটা পড়েছে সেটা হলো নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরির চেষ্টা কিছু মানুষের ছিল, সেটা একেবারেই মোটামুটি শেষ হয়ে গেছে আমি এটা মনে করি। চেষ্টা আরও হবে, মানে আপনি ধরুন, আমি সরাসরি বলতে চাই, শাহবাগে যে অবস্থানটা তৈরি হয়েছে, অবস্থানটা হচ্ছে, আমি মনে করি এটাও এটার একটা অংশ। লেটস কল আ স্পেড, লুকানোর দরকার নাই। ওসমান হাদিকে হত্যাকারী যদি ভারতে পালিয়ে গিয়ে থাকেন বা নাও গিয়ে থাকেন, এটার কাজ সরকার করবে। ওখানে যাওয়া নিয়ে বলছেন প্রয়োজনে যমুনা অথবা সেনানিবাসও ঘেরাও করবেন, বক্তব্যগুলো খেয়াল করবেন আপনি। তো ফলে এটার আসলে দরকার ছিল না। আবার আরেকটা সোকল গণজাগরণ মঞ্চ এবং লাগাতার এখানে অবস্থানের কথা তারা বলার চেষ্টা করছেন যদি বিচার না হয়। কিন্তু যদি এখানে মাঝখানে বলি, সরকার কি আসলে সেই দক্ষতার পরিচয় দিতে পেরেছে খুনিকে গ্রেপ্তারের ক্ষেত্রে? না, এখন পর্যন্ত পারিনি। আমি আবার এভাবেও বলি, টার্গেট কিলিং যখন হয়, সব ও কীভাবে পালিয়ে যাবে, এটা কিন্তু একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড। ও কীভাবে পালিয়ে যাবে, কোন রুটে যাবে, সম্ভাবনা আছে সে এটা প্র্যাকটিসও করেছে। আমি সরকারের ব্যর্থতা তো আছেই। এরকম যে ঘটনা ঘটলো, ওসমান হাদি কিন্তু মৃত্যু ঝুঁকি পাচ্ছিলেন, মৃত্যু হুমকি পাচ্ছিলেন, তো তার ব্যাপারে তো নানান রকম ব্যবস্থা নেওয়া যেত। সরকারের ব্যর্থতা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে এখন যা যা হচ্ছে আমি সেটা প্রসঙ্গে বলতে চাইছি। সো যেটা বলছিলাম যে মানুষের মধ্যে কিছু অনাস্থা ছিল, ইভেন যেন তারেক রহমান দেশে আসছেন না কেন সেটার জন্য আবার একটা স্টেটাস দিলেন, সেটা দিয়ে কিছুটা জবাব, কিন্তু ওই কিছু জবাব আরও অনেক প্রশ্ন তৈরি করলো। এখানে জাহাঙ্গীর ভাই আছেন, আমি জানি না উনি পাবলিকলি বলবেন কি না। নেতা যখন এসছেন তার আগ পর্যন্ত কিছুটা হলেও না দ্বিধাদ্বন্দ্ব, একটু কনফিউশন, কি হচ্ছে কেমন হচ্ছে, উনি এখন চলে আসছেন। সো এই যে কনফিডেন্সটা দলকে দিচ্ছে, এটা বড় ব্যাপার। শুধু দলকে না, আমি অনেক সাধারণ নাগরিককে দেখেছি তারা নির্বাচন নিয়ে কনফিউজড আছেন, প্রায়ই জানতে চান নির্বাচন কি হবে। আই ওয়াজ কনফিডেন্ট, আমি প্রথম দিন থেকে আজাদ ভাইয়ের সাথে অন্তত এই জায়গায় আমাদের মিলবে, আমরা যখন আছি আমরা ইলেকশন হবেই এই ধরনের কনফিডেন্স রাখতাম। এখন সেটা আরও হলো। আর আমি এই প্রসঙ্গে শুধু জনগণের কথাও বলছি না, আমাদের যে রাষ্ট্রের বা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন, প্রশাসন, পুলিশ, তাদের মধ্যেও কারো মধ্যে যদি কনফিউশন থেকে থাকে, সেই কনফিউশনটা চলে যাবে। সো এটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে এই জায়গায়। আর একই সাথে বিএনপি যদি মোটিভেটেড থাকে, মাঠে থাকে, যে ধরনের চেষ্টার কথা আমরা বলি যে নির্বাচনকে আনসার্টেন করার, সেই চেষ্টাগুলো বাধাগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। তার প্ল্যানের কথা বলছি আমি, আমার আর্গুমেন্ট হচ্ছে এই ধরনের একটা বক্তব্য দিয়ে, এই ধরনের একটা তুলনা এনে উনি ওনার নিজের প্রতি একটা চ্যালেঞ্জ তৈরি করেছেন। মার্টিন লুথার কিংকে আনছেন, এনে তার আই হ্যাভ এ ড্রিমকে তুলনা করে উই হ্যাভ এ প্ল্যান বলছেন। একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যাল রেটরিক এই মুহূর্তে আমরা খুব কথা বলছি, এটাই কিন্তু ওনার গলার কাঁটা হতে পারে। যদি এই প্ল্যানটা, ওনার প্ল্যান কি আসলে আমরা জানি, উনি 31 দফা শুধু না, সেক্টর ওয়াইজ বিএনপি কি করবে অলরেডি এসব তথ্য আমাদের সামনে আসা শুরু করেছে। এগুলো নিয়ে আমাদের ডিবেট থাকতে পারে, কিন্তু মোটা দাগেও যদি এগুলো সাকসেসফুল করা যায়, বাংলাদেশ উইল বি ডিফারেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। কিন্তু উনি যদি এটা না পারেন, আপনি দেখবেন এই বাক্যটা দিয়েই উনি আক্রান্ত হবেন, ওনাকে আক্রমণ করা হবে। আবার যদি পেরে ওঠেন, সম্পূর্ণ না, বেশ খানিকটাও যদি পারেন, তাহলে সেটাও খুব পজিটিভ একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। সো বিরাট চ্যালেঞ্জ আছে, কারণ উনি ব্যক্তিগতভাবে চান, আমি মনে করি, কিন্তু আমার কনফিউশন আছে ওনার দল গ্রাসরুট পর্যন্ত, আমি টপ লেভেলের কথা বলছি, গ্রাসরুট পর্যন্ত কতটুকু ওনার এই চিন্তার সাথে রেজোনেট করতে পারে এগুলো। কারণ আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে উনি নানা রকমভাবে দলকে মোটিভেট করার চেষ্টা করেছেন, অনেক কিছু বারণ করেছেন, ব্যবস্থা নিয়েছেন, তারপর অনেক ক্ষেত্রে দল কিন্তু শুনে ওঠেনি। সো এই জায়গাগুলো যদি উনি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারেন, উনি এখন দেশের মাটিতে আছেন, তাহলে আশা করা যায় একটা ভালো কিছু হবে। জি, আপনার প্রশ্ন নিয়ে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে আসতে চাইবো যে যেটি ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে নির্বাচন নিয়ে এখন আর কোনো অনিশ্চয়তা নেই, নির্বাচন হবে না এরকম এই কনফিডেন্সের ঘাটতির কোনো শঙ্কা নেই। আমরা কয়েকদিন আগে আপনার বক্তব্য শুনেছিলাম,
বা দেখেছিলাম, আপনি বলার চেষ্টা করেছিলেন যে নির্বাচনী পরিবেশটা, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। আপনি কি এই তারেক রহমানের দেশে ফেরার পর এখন কি কিছুটা কনফিডেন্ট? দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন, মাফ করবেন। প্রথম কোয়েশ্চেন হচ্ছে নির্বাচন আদৌ হবে কিনা আর কি। দেখেন, ইউনূস সরকার আসার পর থেকে যে এই বিষয়ে আমি কনসিস্টেন্টলি একই কথা বলেছি যে নির্বাচন নিয়ে আমার ন্যূনতম কোনো অনিশ্চয়তা নাই, এবং আমার ব্লাড প্রেশার এই রিলেটেড 80-100 বেশি ছিল। কখনো এটা শুট আপ করে নাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো যে উনি দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ উনি করবেন না, উনি কখনোই এই পথ ছাড়েন নাই, সেই পথ ছাড়েন নাই, এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য বক্তব্য ওনার ব্যাপারে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের ব্যাপারে এই ব্যাপারে আমার ভিতরে কোনো কনফিডেন্সের ক্রাইসিস কখনো ছিল না। দ্বিতীয় ইস্যু হচ্ছে ইলেকশনের পরিবেশ। বাংলাদেশে আওয়ামী লীগের পতনের কারণে যেটা হয়েছে, বিএনপি আওয়ামী লীগ শুধু রাজনৈতিক ভারসাম্য রক্ষা করে না, সে যেটা করে ক্ষমতার একটা তৃণমূলের ইকুইলিবিরিয়ামও সে ঠিক রাখে। একটা ক্ষমতার একটা কাছাকাছি ভারসাম্য থাকে, সেটা মারামারি, ভায়োলেন্স, চাঁদাবাজি থেকে শুরু করে ডেমোক্রেটিক পলিটিক্স, গণতান্ত্রিক রাজনীতি, প্রত্যেকটা ফ্রেমে একটা ভারসাম্য থাকে। আওয়ামী লীগের পতনের পরে যেটা হয়েছে যে বিএনপি এই ফ্রেমে এককভাবে এত শক্তিশালী হয়ে গেছে যে বাকি সব দল মিলেও তার কাছাকাছি শক্তিশালী না। তো সেই জায়গাতে ক্ষমতা সমাজ কাঠামোতে একদম তৃণমূলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এবং পুনর্বাসনের আলোচনা এখানে আছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আমার এলাকায় দেখেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের সবচেয়ে গুন্ডা পান্ডা শ্রেণীটা বিএনপির বিভিন্ন পদে পদস্থ হয়ে গেছে, এবং তারা চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছে, তারা গুন্ডাবাজির নেতৃত্ব দিচ্ছে, এবং এদেরকে এই বহিষ্কৃত লোকগুলোকে দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। এদের ভিতরে বহিষ্কৃত লোকও আছে, কিন্তু বিএনপির বড় অংশটা যারা মেইন স্ট্রিম, যারা আন্দোলন সংগ্রামে ত্যাগ করেছেন গত 15-16 বছর, তারা নিজেরাও কিন্তু বিব্রত একইভাবে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ, মানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা এই ব্যাপারে শঙ্কা আমার মোটেই কাটে নাই। কারণ এই সরকারের হিস্ট্রি যদি লেগাসি লিখতে হয়, তার সবচেয়ে ব্যর্থতার জায়গা হবে যে সে প্রশাসনের উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। সেটা আপনি পুলিশ বাহিনী বলেন, সেটা আপনি সশস্ত্র বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, আমলাতন্ত্র বলেন, কোনো জায়গাতেই এই সরকারের খুব টাফ বোল্ড অথরিটি আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই জন্য আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায়, ইভেন দেখবেন বিএনপি নেতারাও কিন্তু বলেছে চাঁদাবাজকে ধরায় দেন, আমার নামে দলের নামে যারা পদ বিক্রি করে টেন্ডারবাজি করতেছে ওদেরকে ধরায় দেন। পুলিশ কিন্তু কাউকে ধরে নাই, কারণ টোটাল প্রশাসন বিএনপি ক্ষমতায় আসছে এটা ধরে নিয়েই সে তার কর্মসূচি পালন করছে। কারণ সে বোধ করছে যে আগামী 3 মাস পরে বিএনপি ক্ষমতায় আসবে, আমি এখন বিএনপির 10টা নেতাকর্মী ধরলে আমার তো এরপর ট্রান্সফার, প্রমোশন, আমার আরও 20 বছর চাকরি আছে, আমি ডিসি হইতে পারবো না, এসপি হইতে পারবো না, টিএনও হইতে পারবো না, লিউক্রেটিভ পজিশনে আমি যেতে পারবো না, সেই সংকটের জায়গায় আছে। এই যে রাষ্ট্র না হয়ে ওঠার যে কারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি না হওয়ার কারণ, যেটা গত 16 বছরের ফ্যাসিবাদ আওয়ামী লীগ ভেঙে দিয়ে গেছে, এর প্রত্যেকটা জায়গার কিউমুলেটিভ ইফেক্ট হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচন করবার মতো পরিবেশে নাই, এবং সেইটা আমরা রিপিটেডলি বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি। এটা শুধু আমরা যারা অ্যাফেক্টেড হয়েছি তাই না, এইটা যেটা করবে অন্যান্য রাজনৈতিক দল যারা ধরেন আমার মতো এত ছোট না, আমার থেকে বড় রাজনৈতিক দল আছে যে বিএনপির সাথে মারামারি করার সক্ষমতা রাখে, সে কিন্তু যেটা করবে যদি প্রশাসনের উপর আস্থা না পায়, সে নিজে এলাকা বেস মার্সেনারি নিজে পুষবে, সে নিজে অস্ত্রের কম্পিটিশনে যাবে। এটা আমরা জানি বিভিন্ন অঞ্চলে যে বিএনপির এই ফ্যাকশন আন্ডারগ্রাউন্ড থেকে, সর্বহারা পার্টি থেকে পলাতক ছাত্রলীগদেরকে জামিন করায়া বা পশ্চিম বাংলা থেকে ফিরায় নিয়ে আসছে, এরকম ঘটনা যেমন ঘটতেছে, অন্যান্য কম্পিটিটর যারা আছে তারা অস্ত্র কিনতেছে। তাহলে রাষ্ট্রের উপরে যদি আমি ভালো নিরাপদ ক্যাম্পেইনের ভরসা না পাই, তখন কিন্তু পলিটিক্সটা মার্সেনারিতে চলে যাবে, ভায়োলেন্সে চলে যাবে। সোনার বাংলাতে কিন্তু একতরফা নির্বাচন যেটা হয়েছে, ডামি ইলেকশন গত বছর, সেখানে কিন্তু 2800 লোক মারা গেছে। তো এই সোনার বাংলায় যদি বিএনপি বনাম বাকিরাও মারামারির পথ বেছে নেয়, তাহলে হাজার হাজার লাশ পড়বে। এবং এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের শান্তি পুরস্কার বিজয়ী নেতার অধীনে সবচেয়ে সহিংস নির্বাচনের ইতিহাসটা ভালো হবে না। তাই জন্য বারবার আমরা বলছি যে এই চ্যালেঞ্জটা এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। জি, ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য নিয়ে এস এম জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাইব। তিনি যেটা বলছেন যে নিরাপদ ক্যাম্পেইন নিয়ে তিনি ভরসা পাচ্ছেন না। বিএনপি বড় একটি রাজনৈতিক দল, যারা রাজনীতিতে এখন পর্যন্ত বিভিন্নভাবে মনোনয়নপত্র কিংবা মনোনয়ন দেয়া এবং জোটের রাজনীতি নানা ধরনের ইকুয়েশন করছেন। বিএনপি কি আসলে এই ধরনের যে অভিযোগগুলোর কথা ব্যারিস্টার ফুয়াদ বললেন, বিশেষ করে চাঁদাবাজি, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে
সেই ভারসাম্য রাখতে না পারা, সেটা বিএনপি কি করতে পেরেছে? আমি ফুয়াদ ভাইয়ের উপর সম্মান রেখে বলতে চাচ্ছি, ফুয়াদ ভাই যে কথা বলছে চাঁদাবাজি, গুন্ডাবাজি, সন্ত্রাসী, এটা 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় আপনি দেখেন চাঁদাবাজিটা তো দীর্ঘ 17 বছর একটা ধারাবাহিকভাবে চলে আসছিল। 5ই আগস্টের পরে কিন্তু এই ধরনের লোকগুলা, যারা চিহ্নিত লোকগুলা, যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, ম্যাক্সিমাম কিন্তু তারা আওয়ামী লীগের পদস্থ ছিল না। যাদের দিয়া, হ্যাঁ, আওয়ামী লীগের পদস্থ লোকগুলো কিন্তু চাঁদাবাজি করাতো একটা শ্রেণী দিয়া, সেই শ্রেণীর চাঁদাবাজি করতো, এটা ঠিক, চাঁদাবাজি করতো। পরবর্তীতে যখন 5ই আগস্টের পরে যখন সবাই পালিয়ে গেল, আওয়ামী লীগের যারা ওই পদ্মারে যারা পালিয়ে গেল, বা গুন্ডা বাহিনী যারা পালিয়ে গেল, বা যারা অস্ত্রদের যারা পালিয়ে গেল, হ্যাঁ, তাদের কিছু সহকর্মী সেখানে ছিল। তারা হয়তো বা বিএনপির কিছু তৃতীয় শ্রেণী বা চতুর্থ শ্রেণীর নেতাকর্মীর সাথে মিলেমিশে সেই জায়গাটা দখল করার চেষ্টা করেছিল। কিন্তু এরকম অভিযোগে আপনারা কিছু নেতাকর্মীদের বহিষ্কার আমি বলি, হ্যাঁ, চেষ্টা করেছিল, কিন্তু সেই জায়গায় কিন্তু বিএনপি কিন্তু তাদের সেই সুযোগটা দেয় নাই। সুযোগটা না দেওয়ার কারণে কিছু কিছু নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, সাথে সাথে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। কারণ ফুয়াদ ভাই বলেছেন তার এলাকার ব্যাপারটা, যে তার নিজের এলাকার কথা বলছেন, এবং নিজের এলাকায় এটা উনি ভালো বলতে পারবেন, আমি অবশ্য অতটা অকিবহাল না তার নিজের এলাকায় কী হয়েছে। কিন্তু আমাদের অন্যান্য এলাকায় কিন্তু এই ধরনের ঘটনার প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো পরবর্তী কিন্তু সেই জায়গায় কিন্তু আর নাই। আমি যদি আমি ঢাকা 18 আসনের কথা বলি, আমার ঢাকা 18 আসনে 8টা থানার ভিতরে আমি নিজে সেখানে রাজনীতি করি, বা ফুয়াদ ভাই সেখানে জানার কথা, বা অন্যান্য যারা আছেন সকলেই জানার কথা। সেখানে কিন্তু এই ধরনের ঘটনার মিনিমাম কোনো ঘটেছে বলে আমি মনে করি না, এবং সেটা কেউ বলতে পারবে না। আর প্রশাসন ভাই যেটা বলছে এটা যথার্থ বলছে, যে পুলিশ প্রশাসনকে যদি কখনো বলা হয় যে আমাদের নামে বা কোনো ব্যক্তির নামে যদি কোনো চাঁদাবাজি করতে যায় কেউ, বা কোনো অপরাধ করে, কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, তাহলে সেটা আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু পুলিশ থেকে সে ধরনের সারা বিভিন্ন জায়গায় পাওয়া যায়নি, এটার সাথে আমি একমত। মানে সেটা কি পুলিশ ধরেই নিয়েছে, আপনারা ক্ষমতা যাচ্ছেন না, আমরা কিন্তু আমাদের কথা বলিনি, আমরা বলছি এই যে চাঁদাবাজির সাথে যারা জড়িত তারা কিন্তু আমাদের লোক না, আমাদের লোক কখনো ছিল না। আমাদের লোক তো চাঁদাবাজি কর্মকর্তা থেকে, আমি নিজে তো জেল থেকে বেরিয়েছি 6ই আগস্ট। তো যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে চায়, বা আমাদের যে মাঠ পর্যায়ে 2-1 কর্মী যদি জড়িত হয়, আমরা তাদেরকে বলছি, যারা আওয়ামী লীগের যে চাঁদাবাজ গ্রুপটা ছিল তাদেরকে ধরার জন্য বলতাম, আমি নিজে বলছি, কিন্তু সেই ক্ষেত্রে সেরকম রেজাল্ট আমরা পাইনি। আর প্রশাসন ভাই যেটা বললো যে প্রশাসন ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, আসলে এরকম সব ক্ষেত্রে বা সব জায়গায় না। আমার যদি 8টা থানা আছে, 8টা থানা আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ওসি বলতে পারবে না যে আপনি এখন খবর নেন যে আমি কোনো ওসিকে ফোন করেছি, বা আমি কোনো দিন থানায় গিয়েছি। মানে আমি নিজে সেরকম করেছি, তার স্বাভাবিক কারণে আমি যে কাজটা না করব, আমি আরেকজনকে সেই কাজটা কেন করতে দেবো, বা আমার দলের নেতাকর্মীকে আমি সেই কাজটা কেন করতে দেবো, সেটা আমি সিরিয়াসলি দেখি ব্যাপারগুলা, যে কোনো নেতাকর্মী পুলিশের সাথে সেই সক্ষতা করতে পারবে না। অতীতে যে রাজনীতি, ফেসিবাদরা যে রাজনীতি করে গেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না। আমরা একটি ভালো পরিবেশে সবাইকে নিয়ে, যারা সমাজের যারা ভালো তাদেরকে নিয়ে আমরা সুন্দর পরিবেশে রাজনীতিটা করতে চাই। আপনি তো সুন্দর নির্বাচন চাচ্ছেন। ব্যারিস্টার ফুয়াদ যে অভিযোগটি করছিলেন জনাব আজাদ মজুমদার, যে নিরাপদ ক্যাম্পেইনের ভরসা তিনি এখনো পাচ্ছেন না, কিন্তু এই নির্বাচন, কিছুদিন পরে নির্বাচনের দিন ডিক্লেয়ার হয়ে গেছেন, মনোনয়নপত্র দাখিলের আর মাত্র 2 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে এখনো নিরাপদ পরিবেশ কিংবা নিরাপদ ক্যাম্পেইনের ভরসা তৈরি করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু এখানে আসলে 2 জন প্রার্থী আছেন। ফুয়াদ ভাই উনি ওনার অভিজ্ঞতা থেকে ওনার কথাটা বলেছেন, জাহাঙ্গীর ভাই আবার ওনার বিপরীত একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন। কারণ ব্যারিস্টার ফুয়াদকে আরো বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমি মনে করি চ্যালেঞ্জটা সবার জন্যই আছে। এটা আমরা যারা সরকারের কাজ করি আমাদের জন্য চ্যালেঞ্জ আছে, প্রার্থী হিসেবে যারা জনগণের কাছে এবার যাবেন তাদেরও চ্যালেঞ্জ আছে। আপনি যদি জুলাই পরবর্তী বা সিচুয়েশনটার দিকে একটু চোখ রাখেন, তাহলে আপনি দেখবেন যে জুলাইয়ের পরে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার তৈরি হয়েছে, বা অনেকগুলো গোষ্ঠী বা পক্ষ আছে যারা নিজেদেরকে স্টেক হোল্ডার দাবি করেছে জুলাই আন্দোলনে, তাদের ভূমিকা থাকুক বা না থাকুক। এই স্টেক হোল্ডার যারা আছে তারা কিন্তু তাদেরকে কেউ এম্পাওয়ার করেছে, অথবা কেউ নিজে থেকেই এম্পাওয়ার্ড ফিল করেছে। তারা আপনার প্রশাসনের সাথে হাত মিলিয়েছে। সরকারের টুলস কি? সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই নিজস্ব, তার কোনো কর্মী বাহিনী নেই, তার কোনো ছাত্র সংগঠন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের টুলস হচ্ছে প্রশাসন এবং পুলিশ ফোর্স, যদি আপনি বলেন এই 2টা। এর মধ্যে এই প্রশাসনে যারা কাজ করে তারা তাদের একটা বড় অংশ আগের সরকার আমলে নিয়োগপ্রাপ্ত, এবং আগের সরকার আমলে পদোন্নতি থেকে শুরু করে, নিয়োগ থেকে শুরু করে নানাভাবে তারা সুবিধাভোগীও। তো এরকম একটা প্রশাসন নিয়ে যখন আপনি নেশন রিবিল্ডিংয়ের কাজ শুরু করবেন,
এটা কিন্তু এমন না যে খুব স্মুথ একটা ট্রানজিশন হয়েছে, আপনি আগের একটা রাজনৈতিক সরকারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন, তারপর আবার আপনি এখন নতুন করে আবার দেশটাকে গড়ে তোলার চেষ্টা করছেন। বিষয়টা যতদূর এরকম মনে না। পড়ে ইনকিলাব মঞ্চের তারা একটা অভিযোগ করেছিলেন যে সরকারের মধ্যে এখনো আওয়ামী দোসররা উৎপেতে আছে, আমার মনে কিংবা হয় তারা আপনি হয়তো কাজ আমাকে করছেন। একটা অভিযোগের জবাব দিতে দেন, তারপরে আমি অন্য অভিযোগে আসছি। তো এরকম একটা সিচুয়েশন যখন, তখন আপনি এই প্রশাসনকে দিয়ে আপনি একেবারে সব কিছু স্মুথলি চালাবেন এরকমটা আমার মনে হয় এক্সপেক্ট করাটাই হলো একটু বাড়াবাড়ি। তারপরেও প্রশাসনের রদবদল হয়েছে, প্রশাসনে অনেক পরিবর্তন এসেছে। এই গত 1-1.5 বছর প্রশাসনের এই যারা কর্মরত আছে তাদের প্রত্যেকের পারফরমেন্সটা দেখা হয়েছে, পারফরমেন্সটা মনিটর করা হয়েছে। এখানে যারা তুলনামূলকভাবে ভালো, যাদের পারফরমেন্সটা আছে, যারা এই অন্তত এই সময়টাতে তাদের নিরপেক্ষতাটা বজায় রাখতে পেরেছেন, তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে প্রশাসনে যখন এই যে যারা নির্বাচনী রিটার্নিং অফিসার হিসেবে কাজ করবেন তাদেরকে কিভাবে নিয়োগটা দেওয়া জি, হয়েছে। ইনকিলাব মঞ্চ সম্প্রতি অভিযোগ করেছে যে প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিস্ট যেই সরকার ছিল তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা তাদের দ্রুত গ্রেপ্তার করার একটা আহ্বান তারা জানিয়েছিলেন। সরকার কি আসলে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? না, গ্রেপ্তার তো কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বা কেউ যদি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তখন তাকে গ্রেপ্তার করা সুযোগ আছে। কারো বিরুদ্ধে যদি অপরাধের অভিযোগ না থাকে, তিনি সরকারি কর্মচারী হন বা বেসরকারি কর্মচারী হন, তাকে তো আর গ্রেপ্তারের কোনো সুযোগ নেই। আর সরকারি কর্মকর্তা কর্মচারী যদি বলেন, আপনি কয়েক লক্ষ না, প্রায় আপনার কত 15 লক্ষ প্লাস 15 লক্ষর মতো সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। এই 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে আপনার বেশিরভাগই ক্যাডার সার্ভিস যদি ধরেন, তাহলে তো অবশ্যই ক্যাডার সার্ভিস ছাড়াও এর বাইরে যাদের নিয়োগ, তাদের একটা বড় অংশের নিয়োগ হয়েছে গত 15 থেকে 16 বছরে। এই নিয়োগটা কিভাবে হয়েছে আমরা সবাই জানি। এই নিয়োগগুলো আপনার দলীয় বিবেচনাতেই হয়েছে। তো দলীয় বিবেচনাতে যখন এই ধরনের নিয়োগ হয়, তখন দলীয় কর্মী বা দলীয় লোকজনেরই প্রাধান্য থাকে এবং তাদের সবার দলীয় আনুগত্য রাতারাতি চলে গেছে এরকমটা ভাবার কোনো কারণ নেই। তারা হয়তো অনেকেই পরিস্থিতির কারণে চুপ আছে, কেউ হয়তো গোপনে কাউকে সহযোগিতা করার চেষ্টা করছে। তো এইসব ক্ষেত্রে যখনই কারো ব্যাপারে তার অবস্থানটা পরিষ্কার হওয়া গেছে বা তার সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, তখন তার বিরুদ্ধে বা তাকে নিয়ে প্রশাসনিক যে ব্যবস্থাটা নেওয়ার সুযোগ আছে আইনি কাঠামোর মধ্যে থেকে, সেটা করা হয়েছে। আবার এইসব সিচুয়েশনে যেটা হয় যে অনেক ভালো কর্মকর্তা কর্মচারী আছে যারা, নাহলে রাষ্ট্র কীভাবে চলে, তাদেরকেও অনেকে তাদের প্রফেশনাল জেলাসির কারণেও কিন্তু আপনার বলা হয়েছে যে তারা আগের আমলের সুবিধাভোগী, অতএব তাদেরকে কোনো কাজে এঙ্গেজ করা যাবে না। তো এরকম কিছু সমস্যায় পড়েছে। আমরা কিছু সরকারের সাথে কাজ করতে গিয়ে আমি দেখেছি কিছু ভালো কর্মকর্তাকে আইডেন্টিফাই করা হয়েছে যারা আসলে এফিশিয়েন্ট। তাদেরকে দিয়ে যদি কাজ করানো হয় তাহলে কাজে গতি আসে। কিন্তু আপনি একটু কথা বলছিলেন স্মুথলি কাজ করতে পারেননি বা পারছেন না, সেক্ষেত্রে কি সেই সব কর্মকর্তাদের আসলে আইডেন্টিফাই করে আলাদা করা হয়েছে? না, এটা তো অনেক আইডেন্টিফাই করা হয়েছে। এখানে আপনার বদলি, তারপরে আপনার কি বলবো, অপসারণ ইত্যাদি নানাভাবে আপনার অনেককেই কিন্তু তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা যে গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলো আছে যেগুলো আসলে সরাসরি আমাদের জনগণের উপর প্রভাব ফেলে। আমি প্রজাতন্ত্রের যারা কর্মচারী আছে প্রত্যেকেই প্রজাতন্ত্রের যারা নাগরিক, তাদেরকে সেবা দিতে বাধ্য। কিন্তু তারপরেও তো আপনার ধরেন কিছু থাকে ফ্রন্ট লাইনে একদম, যেমন ধরেন মাঠ প্রশাসনের কথা যদি আপনি বলেন, মাঠ প্রশাসনে যারা আছে তাদের তো দক্ষতা, অভিজ্ঞতা এগুলো বিবেচনা করা হয়েছে। দলীয় আনুগত্য সেটাও দেখা হয়েছে, তারা দলীয় আনুগত্য দেখাতে গিয়ে প্রশাসনের কোনো কাজে কোনো বিঘ্ন ঘটান কিনা। তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে একটা বিপ্লব পরবর্তী সরকার, আপনি যদি মনে করেন যে রাতারাতি একটা মানে ওয়ান সেট অফ গভর্নমেন্ট অফিসিয়ালকে পাল্টে অ্যানাদার সেট নিয়ে আসবে, সেটা তো সম্ভব না। যারা ছিল, যাদেরকে এই সরকার ইনহেরিট করেছে, তাদের মধ্যে থেকেই তুলনামূলকভাবে যারা ভালো তাদেরকে দিয়ে কাজ করার চেষ্টা করা হয়েছে। কখনো কখনো সাফল্য পেয়েছে, কখনো কোনো তাদের অদক্ষতার কারণে বা তাদের অনীহার কারণে কাজের গতি স্লথ হয়ে গিয়েছে। সো এগুলো এই বাস্তবতাটা মেনে নিয়ে আমরা কাজ করছি। জি, ডাক্তার জাহিদুর রহমান, একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই নির্বাচনকে ঘিরে জোট গঠন কিংবা দল বদলের এক ধরনের হিড়িক পড়েছে। আমরা দেখেছি আজকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি তার দল বিসর্জন দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেছেন। এই কারণটা কি আসলে? ভোটে জয়ের কারণে কি তারা তাদের আদর্শিক জায়গাটা বিসর্জন দিচ্ছেন? আমাদের আপাত দৃষ্টিতে তাই মনে হয়। এটা তো না হয় উনি দল থেকে পদত্যাগ করে আরেকটা দলে গেছেন, এই চর্চা বাংলাদেশে আছে। রীতিমতো আর দলই থাকছে না, দল থাকবে না, দল বাদ দিয়ে চলে যাব, এরকম ঘটেছে। কয়েকটা ঘটনা আমরা জানি।
দল বিলুপ্ত করে দিয়ে সেটা বিএনপিতে চলে গিয়ে সেখান থেকে নির্বাচন করছেন, তার মানেটা এই, আমরা এতদিন থেকে কি বলছি, একটা দল ছোট হতে পারে কিন্তু ওই দলটা বিএনপি না বা আওয়ামী লীগ না, তার মানে হচ্ছে তার নিজস্ব কিছু ইডিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, অথবা ইডিওলজিতে মেলেও ওই দলের কর্মকাণ্ডের সাথে আমার কোনো রকম কোনো দ্বিমত আছে, সেই কারণেই আমি ইভেন বিএনপি থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তি দল করেছেন আবার ফিরে আসছেন, এসব ঘটনা ঘটছে। এটা ফ্যাক্ট, এটা যে বাংলাদেশে এখন অনেক বছর পর নির্বাচন হচ্ছে, এমপি হওয়ার জন্য সবাই খুব আগ্রহী হয়ে বসে আছেন, এবং এটা এমপি এবং ক্ষমতার অংশ হওয়া এটাই প্রধান কারণ। সুতরাং এতদিন পর্যন্ত তারা যে আলাপগুলো করেছেন সেগুলো যে সবাই ঠিক আদর্শগত কারণে করেছেন তা না। খেয়াল করবেন, বিএনপি থেকে নমিনেশন পাওয়া যতটা কঠিন, টু সাব এক্সটেন্ট তুলনামূলকভাবে একটা ছোট দলের প্রধান 1-2 ব্যক্তির মধ্যে যদি আপনি থাকেন, নমিনেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু ভালোই থাকে। কিন্তু এবার একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এবার যেহেতু নিজস্ব সিম্বলে বা মার্কায় নির্বাচন করতে হবে, আগে যেমন জোটের যে কারণে নেওয়া যেত, সোজা বাংলা যদি বলি ধানের শীষ নিয়ে এবার আর যে কেউ নির্বাচন করতে পারবেন না তিনি যদি বিএনপির না হন। এটাই এই আসলে শেষ পর্যন্ত তাদের ওই আলাদা দল ধরে রাখাটাকে বাতিল করেছে। মানে তারা ওই সাহস করছেন না যে ধানের শীষ না নিয়ে, ধানের শীষ তো ওখানে থাকবে না, ছেড়ে যাদেরকে দিচ্ছেন ধানের শীষ ওখানে থাকবে না, কিন্তু নিজের প্রতীক নিয়ে তিনি আসলে পেরে উঠবেন না। সুতরাং এই সুযোগটা মানে অনেক বছর পর পেয়েছেন, এবার এরা প্রত্যেকে লড়াইও করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, তারা মনে করছেন এটা তাদের জন্য ভালো হবে, ভালো সাইন না নিশ্চিতভাবেই। জি, ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছেও জানতে চাইবো যে রাজনীতিবিদদের হঠাৎ করে এই দল বদলের হিড়িকটা কেন? আমরা দেখছি বিএনপিতে যেমন অন্য যারা শরিক দল আছে তাদেরকে দলে ভেড়ানোর একটা প্রতিযোগিতা, জামাতও হয়তো এনসিপি বা অন্য দলগুলোকে দলে ভেড়ানোর প্রতিযোগিতা করছে, কিন্তু তারা যেহেতু নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারছে না, এই কারণে কি দল বিসর্জন দিয়ে, তাদের আদর্শ বিসর্জন দিয়ে, বা যেই রাজনীতি দীর্ঘদিন তিনি করেছেন সেটি বিসর্জন দিয়ে শুধু জয়ের জন্যই আদর্শ বিসর্জন দিচ্ছেন? আমার মনে হয় যে এটার প্রথম প্রশ্ন হওয়া উচিত অধিকাংশ রাজনৈতিক দল এবং তাদের নেতাদের কোনো আদর্শ ছিল কিনা কখনো। আমাদের এখন সম্ভবত রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হচ্ছে 58-59টা হবে আর কি। প্র্যাকটিক্যালি আপনারা যারা পলিটিক্যাল টকশো করেন, আপনাদেরকেও যদি এখন পরীক্ষা নেওয়া হয়, আপনারা হয়তো 10-15-র পরে আর নাম বলতে পারবেন না আর কি। ফাংশনাল পলিটিক্যাল পার্টি 10টা হবে না, 7-8টা হইতে পারে আর কি। এখন প্রশ্ন তুলি, এই যে রেজিস্ট্রেশনের হাট খুললো নির্বাচন কমিশন, এই যে বাজারটা খুললো, এই বাজারটা মানে বন্ধ করা যায় না কেন? কোরবানির সময় তো সিটি কর্পোরেশন হাট খুলে দেয় না বিভিন্ন জায়গায় জায়গায়, এই হাটটা তো কোরবানির 3 দিন পরে আবার বন্ধ করা যায়। বাংলাদেশে ঠিক উল্টা কাজটা করেছে। দেখেন, নির্বাচন কমিশন দল আকারে নিবন্ধন প্রক্রিয়াটাকে খুব জটিল করে দিয়েছে, কিন্তু নিবন্ধন বাতিল করবার কোনো প্রক্রিয়া নাই, অলমোস্ট কোনো প্রক্রিয়া নাই। সেই জন্য দেখবেন যে অলমোস্ট ডিসফাংশনাল কয়েক ডজন দল আছে যাদের কোনো কার্যক্রম নাই, কিছুই নাই, দল নাই, নেতা নাই, কমিটি নাই, গঠনতন্ত্র নাই, কোনো রাজনৈতিক কর্মসূচি নাই, কিন্তু সে দল। এবং এই যে ল্যাসপেন্সার রাজনৈতিক দলগুলোকে বাঁচিয়ে রাখার পিছনে বড় 2টা দলের একটা রোল আছে, যে আমাদের এত দলীয় জোট সংখ্যায় বাড়ানো আর কি, সংখ্যায় জোট বানানো। ভাবখানে এরকম যে তাদের গরুর হাটে গরুর ঘাটতি পড়ছে, তো অনেকগুলা ছোট 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 জিনিস আইনে 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 গরু রিপ্লেসমেন্ট করেছে। তো এটা যেটা করেছে না, রাজনীতিটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে গেছে। একটা সিরিয়াস পলিটিশিয়ানকে বাদ দিয়ে, যেমন ধরেন জাহাঙ্গীর ভাইয়ের মতো লোক, ত্যাগী নেতা কর্মীকে বাদ দিয়া একটা এরকম অপরিচিত, অজানা, যা রাজনীতি নাই, যাকে ল্যাসপেন্সার আকারে পুষছে, তাকে আইনে ওখানে নমিনেশন দিয়ে দিল। বিভিন্ন জায়গায় কাজটা করছে কেন বিএনপি? তাহলে ছোট দলটিকে, মানে এইটা দুঃখজনক আর কি। এটা হচ্ছে পুরাতন কালচারের যে সমস্যা আর কি, সংকট। কেউ কেউ আছে যুগপদে একসাথে কাজ করেছে দল আকারে, তাদেরকে শ্রদ্ধা করতে হচ্ছে, সম্মান করতে হচ্ছে। একটা ওয়াদা দেয়া ছিল, আমরা একসাথে জাতীয় ঐকমত্য সরকার করব, নির্বাচন করব, সেগুলো। অনেক দল আছে আসলে কোনোদিন সিরিয়াসলি পলিটিক্স করতে চায় না। আমি বহু রাজনৈতিক দলের নেতাদেরকে পার্সোনালি চিনি যে আসলে দোকানটা খুলছে সিম্পলি মাত্র নিজে এমপি হওয়ার জন্য, এছাড়া তার সারা বছর অ্যাবসলিউটলি কোনো পলিটিক্স নাই। যে আমরা যে একটা লড়াই করতেছি কন্টিনিউয়াসলি, একটা লড়াইয়ের মধ্য দিয়ে যে রাজনীতি করা, রাজনৈতিক নেতা হওয়া, কর্মী হওয়া এবং বৃহত্তর স্বার্থে যে পলিটিক্সকে ধরে রাখা, সেই রাজনীতিটা মানে সিরিয়াসলি আন্ডারমাইন হচ্ছে। বাট একটা ভালো দিক হচ্ছে, আর পিওটা সংশোধন করবার কারণে যেটা হচ্ছে, এই দোকান বন্ধ হবে। নির্বাচন কমিশনকে আমরা এর আগে বলেছি, ফাংশনাল না এমন দলগুলো নিবন্ধন বাতিল করে দেন, এবং বাতিল করা শুরু করলে দেখবেন অলমোস্ট 40-45 আপনি চোখ বন্ধ করে বাতিল করতে পারবেন। মাঝখানে একটা প্রশ্ন করতে পারি যে আমরা যেটা দেখলাম যে আরপিও সংশোধনের কারণেই হয়তো তার নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছে না দেখেই অন্য দলে ভিড় জমাচ্ছেন। তাহলে কি আরপিও কি আসলে ছোট দলগুলোকে যাতে আর না আসতে পারে, কিংবা কেউ নতুন কোনো রাজনৈতিক দল না করতে পারে, এরকম চিন্তা করে কি আরপিও সংশোধন করা হয়েছে? প্রশ্ন হচ্ছে আমি নিবন্ধন চাইলাম কেন?
দল আকারে নিবন্ধন তো নির্বাচন কমিশন কারো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসে নাই। নিবন্ধন তো আমি চাইছি। কেন? যে আমি একটা স্বতন্ত্র রাজনীতি করতে চাই, আমার একটা দল আছে, এটার কর্মসূচি আছে, এটার গঠনতন্ত্র আছে, এটার কমিটি আছে, এটার 33টা জেলাতে 100 উপজেলাতে আমার কার্যক্রম আছে, আমার অফিস আছে, এগুলো আছে বলেই তো আমি নিবন্ধনের জন্য আবেদন করেছি। এবং আবেদনটা করেছি কেন? যে আমার একটা মার্কার জন্য তো আবেদন করেছি, আমি নামের জন্য আবেদন করেছি। তো এই সবগুলোকে কালেকটিভলি মিলায় তো আমার রাজনীতি। তো সেখানে আমি সাডেনলি বোধ করছি যে আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনার জায়গাতে আবার আমার রাজনীতিটা নাই। তাহলে আমার রাজনীতিটা বনাম আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনা, এই মুখোমুখি জায়গায় তো ইলেকশন কমিশন আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনার জায়গা তো বেছে নিতে পারে না, এটা তো রাষ্ট্রীয় প্রোটোকল হতে পারে না। অতএব সেই জায়গায় নির্বাচন কমিশনকে সিরিয়াস হওয়া দরকার, যে নিবন্ধিত দলগুলোকে অডিট করা দরকার, আসলে তারা পলিটিক্যাল পার্টি আকারে ফাংশন করছে কিনা। যদি না করে থাকে তাদেরকে চিঠি দিয়ে আপনার কষণ করে তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া দরকার। এটা একটা হাস্যকর জায়গায় পরিণত হয়েছে। এর বাইরে অনিবন্ধিত শতাধিক দল আছে, 2 জন 3 জন 5 জন মিলে আমাদের অফিসেও আসছে, 15টা দলের নেতারা আসছে, ওনারা নির্বাচন করতে চায়। 15টা দলের কারো নামই আমি কোনোদিন শুনি নাই, কাউকে চিনি না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনীতি করা, দল ওপেন করা, নেতা হওয়া, মানে এটা খুবই লো ক্লাস পলিটিক্যাল অ্যাক্টিভিজম। এবং এটা একটা কালচারাল পরিবর্তন দরকার, একটা গুণগত সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন দরকার। তা না হলে যেটা হবে যে, এবং বড় রাজনৈতিক দলগুলোকে ডিসাইসিভ হওয়া দরকার যে আপনারা ল্যাসপেন্সার পোষার রাজনীতি বন্ধ করেন। বিএনপিকে দেখেছি ঐকমত্য কমিশন, এরকম অনেক ল্যাসপেন্সার পুষত, তারা বিএনপির হয়ে বাকি সবার সাথে বেয়াদবি করতে, কাজ হলো তাই। এতে কি লাভ হচ্ছে? এতে বিএনপির সম্মান নষ্ট হইতো। আমরা বিএনপি নেতাদেরকে বলছি, ভাই আপনার পয়েন্ট আপনি বলেন, আপনি অন্যদেরকে দিয়ে আরেকজনকে গালাগালি করাইতেছে কেন? তারা ইশারা দিত, কাকে কখন স্লিপ দিবে, এগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগের সময় আমরা এগুলো দেখেছি। এবং এটা করে দিন শেষে হয় কি, ওই দলের রাজনীতি থাকে না। এই জন্য বড় দলগুলোকে যেভাবে করা দরকার, কালচারাল মূল্যবোধের জায়গায় অ্যাড্রেস করা দরকার, এবং নির্বাচন কমিশনকে ডিসাইসিভ হওয়া দরকার নির্বাচনের পরে, যে তাদেরকে শোকজ করে নিবন্ধন বাতিল করে দেওয়া দরকার। যেটা আমরা জানি যে এবি পার্টিও এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। এমন কি ঘটনা ঘটতে পারে যে আসলে আপনার কোনো দলের কোনো নেতা যিনি নির্বাচন করতে চেয়েছিলেন তিনি হয়তো শেষ পর্যন্ত জামাতের সাথে ভিড়ার কারণে দাঁড়িপাল্লা নির্বাচন করতে পারে? না, কোনো সম্ভাবনা নেই। জামাতের পলিটিক্স এটা ওয়ার্ক করবে না। কারণ জামাতের পলিটিক্স হচ্ছে ডিসিপ্লিন পলিটিক্স। মানে আপনি দলের নেতা নাই, সে একজন ওখানে যাবে, যোগ দিবে, কালকে যোগ দিলে, এটা বিএনপি আওয়ামী লীগের পলিটিক্সে ফ্লেক্সিবিলিটি আছে। আপনি একজন সাবেক সেনাপ্রধান, সাবেক সচিব, আপনি 2 মাস আগে জয়েন করে আপনি নমিনেশন পেয়ে এমপি মন্ত্রী হয়ে যেতে পারবেন, কোনোদিন পলিটিক্স করেন নাই। এরকম বহু নেতা কর্মী আছে। জামাতের পলিটিক্স এটা ওয়ার্ক করে না, ফাংশন করে না। So এটা কৃষ্ণনন্দীকে দিল না, হ্যাঁ, ওরা তো ভাঙতেছে, কৃষ্ণনন্দীকে দিল না। হ্যাঁ, এরা but ভাঙা শুরু বলতেছি, করছে। এটা প্র্যাকটিক্যালি করতে পারবে না। ওইটা হচ্ছে কিছু করতেছে সেরিমোনিয়াল, এবং এটা করে কিন্তু দলের ভিতরে তারা প্রচুর রেপারকেশনের শিকার হচ্ছে, এবং এইটা সংস্কার আকার এসে কন্টিনিউ করতে পারবে না। জি, জনাব এস এম জাহাঙ্গীর, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে আমরা দেখলাম মনোনয়নপত্র দাখিলের যখন আর মাত্র 2টা দিন বাকি, তখন দেখা যাচ্ছে বিএনপির মধ্যেই অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রার্থীদেরও মনোনয়ন বাতিল করা হচ্ছে কিংবা পরিবর্তন করা হচ্ছে। আমরা যেটা দেখেছি চট্টগ্রামে আজকে আমির খসরুর আসন পরিবর্তন করা হয়েছে, চট্টগ্রামে সীতাকুণ্ডের প্রার্থী চেঞ্জ করা হয়েছে। শেষ মুহূর্তে এসে এই ধরনের পরিবর্তনগুলোর কারণ কি বলে আপনি মনে করেন? আসলে আমাদের তো জাতীয় নির্বাচন, জাতীয় স্বার্থে, দলের স্বার্থে অনেক সময় অনেক কিছু আমাদের মেনে নিতে হয়, করতে হয়। এখন আপনি যে গুরুত্বপূর্ণ আসনগুলোর কথা বললেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল, আছেন। হয়তো দেখা গেছে যে বিভিন্ন কারণে তার চেয়ে বেশি অধিক গুরুত্বপূর্ণ যে নেতারা সেখানে আছে, যাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে পরিবর্তন করা হয়েছে, তার চেয়ে অধিকতর বেশি গুরুত্বপূর্ণ হয়তো দলের জন্য, হয়তো দেশের জন্য, হয়তো সরকারের জন্য। সেই সমস্ত কারণেই ওখানে মনোনয়ন পরিবর্তন করা হচ্ছে। এর বেশি তো আর কিছু আছে বলে আমি মনে করি না। কাজে যথাযোগ্য মর্যাদা সম্পন্ন লোককেই মর্যাদা দেওয়া হয়, এটা হলো মূল কারণ, এটা অন্য কিছু না। তারপরে আমরা এখন পর্যন্ত যেটা জানি যে আপনাদের শরিকদের জন্য কিছু আসন যেমন ছেড়েছেন, বিএনপির নির্দিষ্ট কিছু আসনে যেমন প্রার্থী ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আরও প্রায় 14-15টি জায়গায় প্রার্থিতা দেওয়া হয়নি। এই আর মাত্র 2 দিন বাকি, এটা নিয়ে বিএনপি কি ভাবছে?
এটা তো আরও টাইম আছে, যেহেতু আমাদের টাইম আছে 29 তারিখের মধ্যে জমা দেওয়ার ডেট আছে, তার স্বাভাবিক কারণে জোট যেহেতু আছে, জোটের সাথে আলোচনা করে বা পাশাপাশি আমাদের এবার মনোনয়নগুলো অনেক আগে নির্ধারণ করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে। সেই ক্ষেত্রে লোকালি যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা অনেক সময় গ্রুপিং থাকে, সেই জিনিসগুলো দেখে সেখানে প্রার্থীতে আবার যাচাই বাছাই করে বা লোকালি ইনফরমেশন নিয়ে যে কাকে ওখানে প্রার্থী করলে ভালো হবে সব বিবেচনা করে একটা ভালো প্রার্থী দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু বিবেচনা করে প্রার্থী বাছাই করা হয়। কাজে ওই জায়গাগুলো হয়তো সেরকম কোনো সমস্যা আছে, যার কারণে হয় যাচাই বাছাই আরও পরিপূর্ণ করে পরবর্তীতে 29 তারিখের আগে হয়তো সেই প্রার্থীগুলো ডিক্লেয়ার করবে, এটি স্বাভাবিক। ডাক্তার জাহিদুর রহমান, আমরা দেখছিলাম যে কিছু পদত্যাগের কথা বা দল বদলের কথা শুনছিলাম। আমরা আজকে দেখেছি ঢাকা 9 আসন থেকে মনোনয়নপত্র পেয়েছিলেন এনসিপি নেত্রী তাসনিম জারা। তিনি আজকে ঘোষণা দিয়েছেন তিনি একই আসন থেকে নির্বাচন করবেন, তবে তিনি আর এনসিপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করবেন। এনসিপি থেকে তার এই সরে আসার কারণ কি? এটা কি আসলে জামাতের সাথে জোটে যাওয়ার গুঞ্জন থেকেই? ধারণা করা যায় গুঞ্জন না, উনি ভেতর থেকে আসলে জানেন ঘটনাটা ঘটতে যাচ্ছে। আমরা তো ইনফ্যাক্ট রবিবারের মধ্যে ঢুকে পড়েছি, প্রায় অনেকগুলো পত্রিকায় এসছে যে রবিবারেই ঘোষণাটা হতে যাচ্ছে। তার ছাড়াও 30 জন চিঠি দিয়েছেন। তো তার মানে আসলে ব্যাপারটা এই এনসিপির মধ্যে একটা ইডিওলজিক্যাল ফাইট ছিল। এটা হয় মধ্যপন্থী দলে পুরো স্পেকট্রাম থেকে ডান, মধ্যডান, বাম, মধ্য সবাই একসাথে আসে এই ফাইটটা। মানে বিএনপি একই রকম দল, আপনি দেখবেন বিএনপিতে মুসলিম লীগের মানুষ যেমন এসছেন, বিএনপিতে ন্যাপের মানুষজন ছিলেন, আমি আদি বিএনপির কথা বলছি। এখনও বিএনপির মধ্যে দেখবেন বিভিন্ন চিন্তাধারা ধ্যান ধারণার মানুষ আছে। সেন্ট্রিস্ট দলগুলোর এটা একটা চ্যালেঞ্জ কিন্তু, কারণ তো সে ইডিওলজিক্যাল পলিটিক্স করে না, তো সবাই এটাকে একটা জায়গা মনে করে। কিন্তু এখন এই ডিবেটটা শুরু হয়েছে এবং তাসনিম যারা অনিবার্যভাবেই সম্ভবত, আমি যেটা ধারণা করি, জামাতের সাথে যাওয়াটাকে তিনি সঠিকভাবে নিচ্ছেন না, সে কারণে তিনি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছেন। এবং আমি ধারণা করি দলটা ইভেন ভেঙেও যেতে পারে, কারণ যে ধরুন যে 30 জন চিঠি দিয়েছেন, যে ভাষা তাদের চিঠির, শেষ পর্যন্ত এই জোটটা যদি হয় তাহলে এই 30 জন অন্তত এই দলে থাকবে, এটা মনে করা খুবই কঠিন। আজাদ মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দল ভেঙে যেতে পারে এমন একটি শঙ্কার কথা বলা হচ্ছে এনসিপি, অনেকেই অভিযোগ করেন এই এনসিপির এক ধরনের সরকারের একটা সফট কর্নার ছিল দলটির উপর, কিংবা তরুণদের এই দল। সরকার কি আসলে এটিকে নিয়ে কিছু ভাবছে, যে তারা যে এই দলটা এই অবস্থায় চলে যাচ্ছে, সরকার কি কিছু চিন্তা করছে এটা নিয়ে? দেখেন, সরকারের সফট কর্নার বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আছে। কারণ আপনি যদি বিএনপি বলেন, আপনি বিএনপিকে তো গত 15-16 বছর রাজনীতি করতে দেওয়া হয়নি। আপনি গত কয়েকদিন আগে যে সমাবেশের কথাটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। লক্ষ লক্ষ লোক জমায়েত কীভাবে হয়েছে? মানুষ আসতে পেরেছে। 2 বছর আগে যদি আপনি দেখেন, বিএনপি এরকম একটা মহাসমাবেশ ঢাকায় করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। তাদেরকে একবার বলা হলো সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে, তারা যেখানে করতে চেয়েছিল পার্টি অফিসের সামনে, সেখানে তাদেরকে করতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাদেরকে পাঠানো হয়েছে গোপীবাগে, গোলাপবাগ। সো রাজনীতি করতে তারা সবাই নেতাকর্মীরা কিন্তু সেখানে এসেছে, গোলাপবাগে এসেছে, বাধা পেয়েছে। আমি বলতেছি যে আপনাদের রাজনৈতিক নেতাকর্মীদের যে আগ্রহটা ছিল, যতজনকে আপনারা এক্সপেক্ট করেছিলেন ততজনকে তো আপনারা আনতে পারেননি। প্রতিবার আপনাকে মিছিল মিটিংয়ের জন্য পুলিশের অনুমতি নিতে হয়েছে, পুলিশ অনুমতি না দিলে মিছিল মিটিং করতে পারেনি। এই যে রাজনীতি যারা করতে পারেননি, সবাইকে রাজনীতি করে দেওয়ার সুযোগটা তো অন্তর্বর্তীকালীন সরকার তার কর্মসূচি পালন করার জন্য সুযোগটা করে দিয়েছে। সেটা আপনার বিএনপির বেলায় যেমন সত্য, এনসিপির বেলায়ও সত্য, এবি পার্টির বেলায়ও সত্য, আমি মনে করি জামাতের বেলায়ও সত্য। সব রাজনৈতিক দল যাতে রাজনীতি তার রাজনৈতিক চর্চাটা করতে পারে, সেই সুযোগটা সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে এবং সেটাই ছিল প্রত্যাশিত। আর এনসিপির কথা আপনি যেটা বলেন, সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা আহ্বান ছিল তরুণদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা উনি বলেছেন। কারণ আমাদের জুলাই গণ অভ্যুত্থানের তরুণরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দেশের রাজনৈতিক পরিবর্তনে অতীতেও তরুণরা ভূমিকা রেখেছেন, এবারও তরুণরা সামনের সারিতে ভূমিকা রেখেছেন। উনি তরুণদেরকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু উনি তরুণদেরকে বলে দেননি যে তোমরা এই দলটাই করো বা তোমরা ওই দলে যাও। এটা তাদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। কোন তরুণ জুলাই অগ্রভাগে যারা ছিলেন, জুলাই আন্দোলনের অগ্রভাগে, তারা কোন রাজনৈতিক দলে যাবে, কোন রাজনীতি করবে, সেটা তাদের বিষয়। এটা এখানে সরকারের কোনো কিছু বলারও নেই, সরকারের কোনো কিছু করণীয় নেই। সরকার শুধু দেখেছে যে রাজনীতিটা সবাই রাজনৈতিক প্রসেস অনুসরণ করে তার সঠিক রাজনৈতিক চর্চাটা সে করতে পারছে কিনা, সেটা সব দলকেই সরকার
সেই সুযোগটা করে দিয়েছে। আরেকটা অভিযোগ সম্পর্কে ছোট্ট করে জানতে চাইবো যে আজকে বিজেসির যে সম্প্রচার সম্মেলন ছিল সেখানে সাংবাদিকরা অভিযোগ করেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলা বা ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়েছে সেখানে সরকারের একটা অংশের জড়িত থাকার অভিযোগ তারা করছেন। নিউজ সম্পাদক যেখানে নুরুল কবিরও ছিলেন, আপনি কি আসলে মনে করেন সরকারের একটা কোনো অংশ ছিল এই ঘটনার সাথে? আমি এই ধরনের বেগ এলিগেশনের কোনো জবাব দিতে চাই না। সরকারের কোনো অংশ যদি জড়িত থাকে, কেউ যদি অভিযোগ করে, তাহলে আমরা সবাইকে আহ্বান জানাবো সরকারের কোন অংশটা জড়িত ছিল সেটা বলতে। সেটা বললে তাহলে সরকার সেই অংশটার সাথে, সেই অংশটার ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা বলতে পারবে। আর যদি আপনি কোনো কিছু না বলে শুধু রাজনীতিবিদদের ভাষা মতো করে আপনি যদি একটা রেটরিক উপস্থাপন করেন যে সরকারের একটা অংশ জড়িত ছিল, তাহলে আমি মনে করি যে এটা আসলে মানে যে সমস্যাটার থেকে, যে সমস্যাটা আমরা ফেস করছি সেই সমস্যাটার সমাধানে কোনো সহযোগিতা করে না। বরঞ্চ যদি এসব ক্ষেত্রে সংবাদপত্রেরও তো একটা দায়িত্ব আছে, কারা আপনার এই ধরনের আপনার হামলার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা। সরকার তো চিহ্নিত করার চেষ্টা করছে, কিন্তু আপনার যদি কোনো সাংবাদিক বা সংবাদপত্র মহল থেকে বা গণমাধ্যমের কোনো কর্মী যদি বলেন যে হ্যাঁ এই পক্ষটা জড়িত ছিল, তাহলে ওনারা তো সময় পেয়েছেন। এই এতদিনে ওনারা তো নির্দিষ্ট করেই বলতে পারতেন যে এই নির্দিষ্ট গ্রুপটা বা এই নির্দিষ্ট ব্যক্তি জড়িত। সেটা না বলে যদি মানে রাজনৈতিক দলগুলোর মতো করে যদি বলা শুরু করে, এর আগেও আমরা অনেক রাজনৈতিক দলকে বলতে শুনেছি যে সরকারের ভিতর সরকার আছে, এগুলো আমরা মনে করি যে ভেগ এলিগেশন। এই ভেগ এলিগেশন বরঞ্চ আমাদের যেটা অ্যাকচুয়াল প্রবলেম সেটাকে অ্যাড্রেস করতে সমস্যা সৃষ্টি করে। সরকার যেহেতু এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং সবার সহযোগিতা নিয়ে কাজ করছে, আমরা এক্সপেক্ট করব সবাই আমাদেরকে সহযোগিতা করবে যাতে এই প্রবলেমগুলো আমরা ইফেক্টিভলি অ্যাড্রেস করতে পারি। সেটাকে অ্যাড্রেস করার সুযোগ না দিয়ে যদি আমাদেরকে শুধু এলিগেশনের উপরে রাখা হয়, তাহলে আমার মনে হয় না সেটা কোনো মানে আমাদের জন্য কাঙ্ক্ষিত যে ফল যেটা চাই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছি। ব্যারিস্টার ফয়েদ, আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেই নির্বাচনী পরিবেশ বা নির্বাচনী প্রচারণা নিয়ে এক ধরনের উদ্বেগের কথা বলছিলেন বা নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বলছিলেন, আসলে নির্বাচন তো ঘনিয়ে আসছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আসলে পরিবেশটা কেমন হওয়া দরকার, আপনারা কীরকম এক্সপেক্ট করেন? প্রথম কথা হচ্ছে যে ক্যাম্পেইনে বিশেষ করে যারা 1 নম্বর প্রার্থী না, যারা 2-3 নম্বর প্রার্থী, সেই প্রার্থীরা যেন ইন্টিমিডেশনের শিকার না হন। এবং সেইটা শিকার না হওয়ার পিছনে যেটা আছে যে বাংলাদেশে ইলেকশন ক্যাম্পেইনকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে, একটা হচ্ছে অস্ত্রের প্রস্তুতি, দ্বিতীয়ত হচ্ছে যে মারামারি করবার জন্য এলাকা ভিত্তিক আলাদা লোক আছে। যে এলাকাতে সর্বহারা আছে সেই এলাকায় সর্বহারা, পুরাতন সর্বহারা, আন্ডারগ্রাউন্ডের লোক আছে, ছাত্রলীগ যুবলীগ ক্যাডার আসছে যারা হচ্ছে এখন আপনার ঠিকাদারি করতে আসতেছে সাজ্জাদের মতো বিভিন্ন এলাকাতে, তারপর সেন্টার দখলের জন্য আলাদা লোক আছে। এই লোকগুলোকে আমি নিজে গত কয়েক মাসে 20-21টা আসনে গিয়েছি ক্যাম্পেইনের জন্য। সেখানে আমি দেখলাম যে প্রত্যেকটা আসনে আপনার এই সংখ্যাটা 100 থেকে 150 বেশি না। তাহলে যদি যৌথ বাহিনী এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি সিরিয়াসলি একটা কম্বিং অপারেশন করে এবং একটা সিরিয়াস ডেটারেন্স দেখায়, 50-100 লোক দুষ্ট লোকদেরকে আপনি 2 মাসের জন্য আটকে রাখেন, স্পেশাল পাওয়ার একটা হোক, এটা ডিটেনশনের স্পেশাল ক্ষমতা আছে বিভিন্ন আইনে, ইলেকশন কমিশনের আছে, যদি এটা করতে পারেন তাহলে নির্বাচনটা খুবই পিসফুল হবে। মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দল আশাবাদী থেকে ভোট কেন্দ্রে যাবে যে আমি আমার পছন্দের মতো ভোট দেব এবং আসা যাওয়ার পথে এবং পরবর্তীতে আমার লাইফ, আমার প্রপার্টি, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু হুমকির মধ্যে পড়বে না। প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ভালো নির্বাচন করবার জন্য তৃণমূলে কোনো ডেটারেন্সের আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। আমার এলাকাতে চরগুলোতে রাতের বেলা গুলির প্রস্তুতি চলছে এবং শুটিং প্র্যাকটিস করছে। রাতের বেলা ওই এলাকার মানুষ শব্দের কথা বলছে রেকর্ড করে। ওখানে শত শত বছর ধরে বোমা বানানোর ফ্যাক্টরি আছে, তারা 100 বোমা 40,000 টাকা দিয়ে বানায়, প্রচুর অর্ডার আসতেছে। আমার এলাকাতে রামদা বানানোর অর্ডার প্রচুর বেড়ে গেছে, বিভিন্ন দোকানে 30টা 50টা 100টা রামদা। তো রামদা কী কাজে লাগে? এটা তো কোনো গৃহস্থলী সার্ভিস নেই, তো এটা তো মানে কাস্তে না, এটা তো দা বটি না যেটা আপনার কোনো না কোনো কাজে লাগে। তো সেই জিনিসগুলোকে যদি এখন থেকে অ্যাড্রেস না করা হয়, এগুলো যেটা করবে কাউন্টার ভায়োলেন্সের এনভায়রনমেন্ট তৈরি করবে। কারণ যখন যেমন ধরেন আমার উপর যে ঘটনাটা ঘটছে সেখানে আমার 400-500 লোক ছিল, কিন্তু আমার উপরে যারা ডিস্টার্ব করছে ওরা 30-40 জন ছিল। আমি যদি পিসফুলি ওখান থেকে সিচুয়েশনে ওয়ার্কআউট না করতাম, ভায়োলেন্সে জড়াইলে অবস্থাটা কি হইতো? তো এখন প্রশ্ন হচ্ছে আমি কয়দিন এরকম বিব্রতকর অবস্থা থেকে ওয়ার্কআউট করব? কারণ ভোটের সময় কিন্তু ক্ষমতার একটা প্রশ্ন আছে যে আমার প্রার্থী সাফিসিয়েন্টলি পাওয়ারফুল কিনা, সেই ইলেকশনের পরে আমাকে প্রোটেকশন দিতে পারবে কিনা। এইটা যদি রাষ্ট্র নিজ দায়িত্বে নিতে না পারে, প্রোটেকশনের দায়িত্ব,
প্রার্থীরা নিজ দায়িত্বে নেবে, জি। তখন আর রাষ্ট্র থাকে না, জি। তখন একটা সহিংস নির্বাচনের দিকে চলে যাবে। আমরা আর 3 মিনিট সময় হাতে আছে, আমি তিনজনের কাছ থেকে 1 মিনিট করে শুনতে চাইবো। জনাব জাহাঙ্গীর, আপনার কাছে জানতে চাইবো যে অনেক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী যে বিএনপির রয়েছে তাদেরকে সরিয়ে হয়তো শরিকদের সুযোগ দেওয়া হচ্ছে, এটার ফলে কি গুরুত্বপূর্ণ যেই প্রার্থীকে সরিয়ে দেওয়া হচ্ছে কিংবা তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, সেখানে কি তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন? আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করি, প্রায় 38-40 বছর যাবত রাজনীতি করি, তা আমাদের প্রতিটা রাজনৈতিক কর্মীরই একটা টার্গেট থাকে যে আমরা মানব সেবার জন্য আমরা রাজনীতি করি, যেহেতু আমাদের নির্বাচিত হওয়া এটা স্বাভাবিক। কিন্তু সেখানে যেহেতু আমরা পার্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবো এটাই স্বাভাবিক। যেহেতু আমি রাজনীতি করি, আমার নেতা বা আমার দল যেটা ডিসিশন নেয় আমরা সবাই সেই ডিসিশন মেনেই আমরা রাজনীতিটা করব। এবং মনোনয়নের ব্যাপারে পার্টি যে ডিসিশন নেয় সেটাই অবশ্য আমাদের কাছে শিরোধার্য। তো দু একটা জায়গায় যে আপনি বলছেন ব্যত্যয় হওয়ার কথা, আমার মনে হয় না সেরকম ব্যত্যয় হবে, যে পার্টির সিদ্ধান্ত মেনে কাজ করবে, পরবর্তী তার রাজনীতিটা সে করবে। আজকে পার্টির বিরুদ্ধে গিয়াতে আমি আমার রাজনীতি নষ্ট করব না, আমাকে রাজনীতিটা করতে হবে। কারণ আমি যদি আজকে পার্টির বিরুদ্ধে গিয়ে যদি আমি কোনো কিছু করি, তো আমার 38 বছর, আমার ব্যক্তিগত 38 বছর রাজনীতির ইতিহাস, সেটা তো আমার নষ্ট হয়ে যাবে। আমাকে যে আজকে পার্টি বহিষ্কার করে দেয়, সেটা তো আমার পার্টি নষ্ট হয়ে দেয়, আমার ইনভেস্টমেন্টও শেষ হয়ে যাবে। আমি জনগণকে সেবা দেওয়ার জন্য যেটুকু অর্জন করেছিলাম সেইখান থেকে আমি বঞ্চিত হব। কাজেই আমার মনে হয় না যে বিদ্রোহী প্রার্থী বিএনপিতে বিশেষ করে হবে, এটা আমার ধারণা, যে কোনো বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না আশা করি। জি, ডাক্তার জাহিদুর রহমান, নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা ব্যারিস্টার ফুয়াদ বলছেন, বা বিভিন্ন জায়গায় যে অস্ত্র কিংবা গোলা বারুদের মজুদ গড়ে তোলার যে অভিযোগ করছেন, নির্বাচনকে কেন্দ্র করে কি আসলে এগুলো বাড়তে পারে? আমি একমত একেবারেই। মানে সরকারকে কি করতে হয় আসলে, মানে সারা পৃথিবীতে সকাল বিকাল সারাক্ষণ ঝামেলা হয় না কেন? মানে ডেটারেন্স, আপনি একটা ঘটনা ঘটবে বা প্রিএমটিভলি আগে আপনি কোনো ব্যবস্থা নেবেন, এই যে মাস্তান টাস্তান ধরে ফেললেন কিছু, আবার যদি ঘটে আপনি খুবই মানে নজির তৈরি করার মতো করে তাদেরকে ধরবেন, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। এটা অন্যদেরকে এই অপরাধ করা থেকে নিবৃত্ত করবে, ডেটার করবে। এরকম পদক্ষেপ দেখছি না। আমি আবারও যোগ করতে চাই, ডেইলি স্টার প্রথম আলো নিয়ে এত আলোচনা করছি, এখানে যা ঘটে গেল, মানে আমরা দিনে দুপুরে বলি এটা রাতের বেলা, কিন্তু এত মিডিয়া, পুলিশ, মিলিটারির প্রেজেন্সে এই ঘটনাটা যখন ঘটে, তখন কিন্তু প্রশ্ন আসবে যে আসলে এই সরকারের ক্যাপাবিলিটি কতটুকু। এই জন্য আমি মনে করি সহিংস নির্বাচন সব জায়গায় না, কারণ বিএনপির সাথে এটা একটু খোলাখুলি বলে ফেলা ভালো, পলিটিক্যাল অ্যানালিস্টের জায়গা থেকে সেয়ানে ফাইট করার জায়গা খুব বেশি নাই, কিন্তু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে দেয়ারস হাই রিস্ক। জি, জনাব আজাদ মজুমদার, এই যে যেই শঙ্কার কথা বলা হচ্ছে, সরকারের ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এই জায়গায় সরকার আসলে শেষ মুহূর্তে কি করছে? সরকার তো অনেক কাজ করছে, অনেক কাজ করার ফলে আমরা যে ঘটনাগুলো ঘটছে না সেগুলো তো দেখছি না, এবং যেগুলো দেখছি না সেগুলো নিয়ে কথা হচ্ছে না। যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কথা হচ্ছে, সবাই তার কনসার্নটা ব্যক্ত করছে। সুয়াদ ভাই যেমন তার কনসার্নটা ব্যক্ত করেছেন, জাহিদ ভাই ওনাদের কনসার্নটা ব্যক্ত করেছেন। আমি মনে করি যে এগুলো ভালো। এই কনসার্নটা যদি থাকে, সরকারের উপর একটা চাপ থাকে, সরকার আসলে আমরা এই প্রোগ্রামের শুরুতেই কিন্তু একটা দুটো বড় গণজমায়েতের কথা বলেছিলাম। দুটো গণজমায়েত নির্বিঘ্নে হয়েছে, কিন্তু এটা নির্বিঘ্নে হয়েছে বলে যে সরকার আত্মতৃপ্তি ঢেকুর তুলবে এরকমটা ভাবার কোনো কারণ নাই, কারণ আমাদের সামনে আরও অনেক কিছু ঘটতে পারে। সো এগুলোর আশঙ্কা মাথায় রেখেই কিন্তু কাজ করা হচ্ছে। প্রত্যেকটা আসনকে আলাদাভাবে ধরে নিয়ে থ্রেট অ্যাসেসমেন্ট করা হয়েছে, এবং সেই থ্রেটগুলো কীভাবে মিটিগেট করা যায় সেটার জন্য সরকার কাজ করছে। আনফর্চুনেটলি তার মধ্যেও কিছু ঘটনা ঘটছে, তবে আমরা বিশ্বাস করি যে সবাই যদি কোঅপারেট করে এবং সরকারও যদি আরও ইফেক্টিভলি যেভাবে প্ল্যান করছে ফাংশন করতে পারে, তাহলে নির্বাচনে যে ধরনের ভায়োলেন্সের আশঙ্কা ওনারা ব্যক্ত করেছেন, আমরা মনে করি যে সেরকম কিছু হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে আজকে অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।